আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। আমি শায়লা শারমিন। প্রথমেই সংবাদ শিরোনাম। বাসাবোতে রিকশা চালককে হত্যা। মাটির ঘরটা হারিয়ে ফেরদৌসারা বললেন, এখন আমরা কই থাকি। বুকে বুলেট নিয়ে ৩৯ দিন পর হার মানলেন সোহান, পরিবারের স্বপ্নভঙ্গ। ডিমারিয়ার চোখে সবচেয়ে খারাপ কোচ। নোয়াখালীতে নৌকায় ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করলেন বুবলি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাসাবোতে রিকশা চালক হত্যা। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় ইউসুফ সাধু নামের এক রিকশা চালককে হত্যা করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ বলছে, ছিনতাইকারীরা ওই রিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য রিকশা চালকের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ইউসুফের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায়। তিনি যাত্রাবাড়ির কাছলা এলাকায় একা বসবাস করতেন। তার স্ত্রী সন্তানেরা থাকতেন নারায়ণগঞ্জে। রিকশা চালক ইউসুফের ভাতিজা শাকিল মিয়া বলেন, তার চাচা ব্যাটারি চালিত রিকশা নিয়ে যখন বাসাবো উড়াল সড়কের নিচে অবস্থান করছিলেন, তখন ছিনতাইকারীরা রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে। তার চাচার চিৎকারে কয়েকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা রিকশা রেখেই পালিয়ে যায়। পরে ভোর ৫টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তখন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সবুজবাগ থানার উপপরিদর্শক মোনাক্কা খাতুন বলেন, ব্যাটারি চালিত রিকশা চালক খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাটির ঘরটা হারিয়ে ফেরদৌসারা বললেন, এখন আমরা কই থাকি। ফেনী সদরের পূর্বালী গ্রামের ফেরদৌসারার বাড়ি। ষাটোর্ধ্ব এই নারীর স্বামী মারা গেছেন বছর ৫ আগে। কয়েক বছর আগেই ২ মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ছেলের সঙ্গে থাকেন। ২১ আগস্ট রাতে তার গ্রামে হুড়মুড় করে ঢুকে পড়ে বন্যার পানি। রাত যত গভীর হয় পানিও তত বাড়তে থাকে। পানির প্রবল তোড়ে এক পর্যায়ে তার মাটির ঘরটার দেয়াল ধসে পড়ে। জমি জমা, সঞ্চয়, গরু ছাগল কিছুই নেই তার। সম্বল বলতে ছিল ৫০ বছর আগে স্বামীর বানানো একচালা মাটির ঘর। ঘর তলিয়ে যাওয়ার পর এক কাপড়ে স্থানীয় একটি মাদ্রাসায় আশ্রয় নেয় ফেরদৌসারার পরিবার। মাদ্রাসায় আশ্রয় নেওয়ার পর ৩ দিন তাদের পেটে কোনো খাবার পড়েনি, শুধু পানিটা পেয়েছিলেন। পরে ত্রাণ খুঁজে আনেন স্থানীয় লোকজন। ২৬ আগস্ট খাবারের খোঁজে বেরিয়েছিলেন ফেরদৌসারা। তখন দুপুর ১২টা। এক বুক পানিতে হেঁটে ১ কিলোমিটার দূরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। বুক পানিতে দাঁড়িয়ে বলেছিলেন, এত পানি আর কখনো দেখেননি। হঠাৎ করে গোড়ালি থেকে হাঁটু থেকে বুক পর্যন্ত পানি উঠে যায়। কিছু বুঝে ওঠার আগেই ঘরের দেয়াল ধসে পড়ে। শেষে কথাটা বলতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেন এই নারী। কিছুটা সামলে নিয়ে বলতে থাকেন, এখন আমরা কোথায় যাব, কই থাকবো। বুকে বুলেট নিয়ে ৩৯ দিন পর হার মানলেন সোহান, পরিবারের স্বপ্নভঙ্গ। অল্প বয়সেই সংসারের হাল ধরেছিলেন সোহান শাহ। মা বাবা, স্ত্রী ও স্কুল ছাত্র, ছোট ভাইয়ের সব খরচের যোগান আসতো একজনের বেতন থেকেই। পরিবারের সবার ভরসার সোহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ হন। বুকে বুলেট নিয়ে ৩৯ দিন লড়াই করে হার মেনেছেন তিনি। এখন পরিবারের সদস্যরা পড়েছেন অকুল পাথারে। সোহান শাহের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলা সদরে আলতাফ হোসেন মহিলা কলেজ রোড এলাকায়। অর্থশাস্ত্রের জন্য স্ত্রীকে বাড়িতে মা বাবার কাছে রেখে ঢাকায় মেসে থেকে চাকরি করছিলেন। গ্রামের বাড়িতে নতুন ঘর নির্মাণ করা হচ্ছিল, যেখানে স্ত্রী শম্পা বেগমের সঙ্গে সুখে সংসার পাততে চেয়েছিলেন সোহান শাহ। তবে তাদের সেই স্বপ্ন অপূরণ থেকে গেল। গত ১৯ জুলাই ঢাকার রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন সোহান। এরপর ৩৯ দিন কেটে যায়। ২৭ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহানের মরদেহ ময়নাতদন্ত শেষে ওই দিন বিকেলে শ্রীপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়। বৃহস্পতিবার বিকেলে শ্রীপুরের সোহানদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় তার স্ত্রী শম্পা বেগমের বিলাপ কিছুতেই থামছে না। পরিবারের অন্য সদস্যরা তাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। তিনি বারবার বলছেন, সোহানকে ছাড়া এখন একা কিভাবে বাঁচবেন। শম্পা বেগম বলেন, তাদের বিয়ে হয়েছিল ২০১৭ সালের ১৯ নভেম্বর। এরপর মধ্যে ৩ বছর দুজন একসঙ্গে ঢাকায় সংসার পেতেছিলেন। বাকি সময় স্ত্রীকে গ্রামে পরিবারের সঙ্গে রেখে ঢাকায় চাকরি করেছেন সোহান। শম্পা বেগম বলেন, আমাদের মধ্যবিত্ত পরিবার, অর্থ সংকটের কারণে ও একা ঢাকায় থাকতো। অর্থের কারণে দুজন একসঙ্গেও থাকতে পারিনি। গত ১ বছর বাড়িতে নতুন একটা ঘর দিচ্ছিল। সে আমাকে বলেছিল, শম্পা, আমি আর তুমি এই ঘরে থাকবো। গত মঙ্গলবার ঢাকায় সিএমএইচে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল শম্পার। তখন সোহান শম্পাকে বলেছিলেন, তুমি কেঁদো না, আমার কিছুই হবে না। তবে সোহান আর ফেরেননি।
অস্ত্রোপচার শেষ করে শরীর থেকে বুলেট বের করা গেলেও রক্ত বন্ধ করা যায়নি। 18 ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি সোহানকে। সংসারে অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না উল্লেখ করে শম্পা বলেন, স্বামী ছাড়া কেউ ছিল না আমার। সে সবসময় সব ধরনের পরিস্থিতিতে আমার পাশে থেকেছে। সে বলতো, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আল্লাহ আমাকে একটা সন্তানও দেননি, আমি এখন কিভাবে বাঁচবো। ডি মারিয়ার চোখে সবচেয়ে খারাপ কোচ। বিষয়টা খানিকটা অস্বস্তিকর। কোনো ফুটবলারই সাধারণত নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজে কোচ নিয়ে কথা বলতে চান না। বেশিরভাগ সময়ই এমন প্রসঙ্গ এড়িয়ে যেতে দেখা যায় তাদের। তবে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আনহেল ডি মারিয়া কিছুটা ব্যতিক্রম। আরও একবার অকপটেই জানালেন তার ক্যারিয়ারের সবচেয়ে বাজের কোচের নাম। তিনি লুইস ফন গাল। 2022 কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডসের আলোচিত ম্যাচের কথা যাদের মনে আছে, ফন গালকে তাদের মনে থাকার কথা। ম্যাচের আগে কথার লড়াই এবং ম্যাচে লিওনেল মেসির স্বভাব বিরুদ্ধ উদযাপনের কারণে আলাদাভাবেই স্মরণ করা হয় সেই ম্যাচকে। আলোচিত সমালোচিত সেই ফন গালকেই ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুমের জন্য কোচ হিসেবে পেয়েছিলেন ডি মারিয়া। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফন গালকে নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনি তারকা। ডি মারিয়ার ভাষায় সবচেয়ে বাজে কোচ হচ্ছে ফন গাল। এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি কোনো সন্দেহ থাকে তবে আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম। ফন গালের দিকে ডি মারিয়ার তীর ছোড়ার ঘটনা এবারই প্রথম নয়। 2021 সালেও ফন গালকে নিয়ে একই ধরনের কথা বলেছিলেন আর্জেন্টিনার এই উইঙ্গার। এর আগে বিশ্বকাপের সেই ম্যাচের আগে ফন গালও অবশ্য কথা বলেছিলেন ডি মারিয়াকে নিয়ে। ডাচ কোচ বলেছিলেন আনহেল ডি মারিয়া ভালো খেলোয়াড়। সে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতো তখন ব্যক্তিগত পর্যায়ে তার অনেক সমস্যা ছিল। এ সময়ে অন্য কোচদের নিয়ে আলাপে ডি মারিয়াকে জিজ্ঞেস করা হয় লিওনেল স্কালোনিকে নিয়ে। বিশ্বকাপ জয়ী এ কোচকে অন্যতম সেরাদের একজন বলেন ডি মারিয়া। আর আর্জেন্টিনার প্রয়াত সাবেক কোচ আলেসান্দ্রো সাবেয়াকে নিয়ে বলেন, আমার ওপর তার অনেক প্রভাব ছিল। কোচ ম্যারাডোনা কেমন জানতে চাইলে ডি মারিয়া বলেন, আমি তাকে কোচ হিসাবে দেখি না, সে আমার কাছের একজন বন্ধু ছিল, একজন বন্ধু, ভাই এবং বাবার মতো। অন্য কিছুর চেয়ে বাবাই বলবো। সে আমাকে সামনে এগোতে সহায়তা করেছে। আমাকে নিয়ে যত বেশি সমালোচনা হয়েছে সে আমাকে তার চেয়ে বেশি সমর্থন দিয়েছে। সে আমার কাছে সব কিছু ছিল। আমি আগেও বলেছি, লিও মেসি সর্বকালের সেরা, কিন্তু ডিয়েগো হচ্ছে ডিয়েগো আমার জন্য, আর্জেন্টিনার জন্য এবং বিশ্বের জন্য। নোয়াখালীতে নৌকায় ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করলেন বুবলি। বৃহস্পতিবার 29 আগস্ট ভোরে ত্রাণ ভর্তি পিকআপ নিয়ে বুবলি ছুটে যান নোয়াখালীর বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে। এ জেলার সেনবাগ, বাংলাবাজার, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও ছাতারপাইয়া সহ বেশ কিছু এলাকায় নৌকাযোগে ত্রাণ বিতরণ করেন অভিনেত্রী। বৃহস্পতিবার রাতে ত্রাণ সামগ্রী বিতরণের একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে খবরটি জানান বুবলি। যার যার অবস্থান থেকে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন তিনি। 1 মিনিট 12 সেকেন্ডের ভিডিও ও পোস্ট করা স্থিরচিত্রের ক্যাপশনে বুবলি লিখেন, বন্যার্ত মানুষদের কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে, কারণ এটা আমার মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যা বিপদগ্রস্ত মানুষদের জন্য ঢাকায় প্রচুর উপসামগ্রী জমা রয়েছে, কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করব, বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছে দেয়, সেদিকে সবাই মিলে সহযোগিতা করি। শুধু তাই নয়, গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলি বলেছেন, বন্যার শুরু থেকে বানভাসীদের পাশে থাকার চেষ্টা করেছিলেন, তবে যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় এই কয়দিন ঢাকা থেকেই সহযোগিতা দিতে হয়েছে। তবে বুবলির ইচ্ছা ছিল সশরীরে দুর্গতদের পাশে দাঁড়ানোর। সেই পরিকল্পনা অনুযায়ী নোয়াখালীর অনেক প্রত্যন্ত এলাকায় গিয়েছেন তিনি। চেষ্টা ছিল দুর্গতদের পাশে দাঁড়ানোর। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।